জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। আমার নাম কিরিটি দাশগুপ্ত, ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এই বিজনেস স্টার্ট করার আগে এখানে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতাম অ্যাজ এ প্রোডাকশন ম্যানেজার। আর শাশ্বতী ব্যাকগ্রাউন্ড আপনারা অনেকেই শুনেছেন অলরেডি। শাশ্বতী ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি আছে। এই বিজনেস স্টার্ট করার আগে এখানে গভর্নমেন্ট অর্গানাইজেশনে ছিল অ্যাজ এ ক্লাস 1 অফিসার। থিং ইজ দ্যাট এইবার আমরা সেকেন্ড পার্টটা শিখবো, সেটা হচ্ছে কিভাবে করে বিজনেসটাকে আমরা বিল্ড করব, আর কেন এই বিজনেসটাকেই বিল্ড করব, ওয়াই দিস বিজনেস। এবং এই যে ওয়াই দিস বিজনেস, এত বিজনেস থাকতে এইটাই কেন করব আমি, সেইটা ভীষণ ক্লিয়ার করা খুব জরুরি। কারণ আজকে আমি আপনাদের সামনে বলছি, অনেস্টলি স্পিকিং আমার কাছেও সেই জিনিসটা ক্লিয়ার ছিল না। তো সেই জন্য যার কাছে ক্লিয়ার ছিল আমি প্রথমে তাকেই ডেকে নিই। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম শাশ্বতী অন দ্য স্টেজ। গুড ইভিনিং। সো যেটা কিরিটি বললো যে আমার কাছে প্রথম দিন থেকে বিজনেসটা কেন বিল্ড করবো খুব ক্লিয়ার ছিল। তারও আগে থেকে যদি বলি একটু, আমার কাছে ছোটবেলা থেকেই খুব ক্লিয়ার ছিল যে আমি বড় হয়ে কিছু একটা করব। কি করব সেটা জানতাম না, বাট রোজগার করতে হবে। তো এবার যেহেতু কোনো বিজনেসম্যান ফ্যামিলি থেকে আসেনি, চাকরি করব এটাই স্বাভাবিক। তো সেইভাবে আমি মাস্টার্স করি কম্পিউটার অ্যাপ্লিকেশনসে, এবং তারপরে আমি যথারীতি চাকরিও পেয়ে যাই। চাকরি করতে ভালোই লাগছিল, খারাপ কিছু লাগছিল না, খুব চাকরি করতে ভালোও বাসতাম। কিন্তু সবচেয়ে বড় সমস্যায় পড়লাম যখন আমার প্রথম আমার মেয়ে হলো। সমস্যা হলো যে বাচ্চাকে রেখে রোজ আমাকে অফিস যাওয়া এবং অফিস থেকে মানে আমার চোখের আড়ালে বাচ্চা বড় হচ্ছে, এবং এটা কিন্তু আমার কোথাও একটা সমস্যা মনে হচ্ছিল। এবং আমি তখন রোজ অফিসে গিয়ে একটা কথাই বলতাম, কিছু না বুঝেই বলতাম। কারণ আজ থেকে অত বছর আগে, 20-21 বছর আগে ওয়ার্ক ফ্রম হোম বলে কোনো কনসেপ্ট ছিল না। তো আমি অফিসে গিয়ে এমনিই বলতাম যে যদি এরকম কিছু থাকতো যে বাড়ি থেকেই কাজ করা যেত, সবাই আমাকে বলতো চাকরি ছেড়ে দাও, কি দরকার, তোমার তো হাজবেন্ডও খুব ভালো চাকরি করে। তো আমি একটা কথাই তখন ভাবতাম যে চাকরি ছেড়ে দিয়ে তারপরে তো মেয়ে বড় হয়ে যাবে, তখন আমি কি করব, আবার নতুন করে চাকরি পাওয়া, প্লাস আমি যে লেভেলে চাকরি করতাম সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে তারপর একটা ফ্রাস্ট্রেশন আসতে পারে পরবর্তীকালে। তো আমি একটাই মনে হতো যে এমন কিছু যদি পাওয়া যেত যেখানে কিনা আমার ইনকামে কম্প্রোমাইজ করতে হচ্ছে না, অথচ আমি কিন্তু ফ্লেক্সিবল থাকতে পারবো, আমি কিন্তু ফ্যামিলিকে মানে আমি আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফে কিন্তু ব্যালেন্স করতে পারবো। তো এই অবস্থাতেই আমার যখন মেয়ের 1.5 বছর বয়স, তখন আমি বিজনেস কনসেপ্টটা আমাকে একজন অফার করেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ব্যবসার কনসেপ্টটা দেখার পর আমি প্রথম এটাই বুঝতে পেরেছিলাম যে দিস ইজ দ্য বিজনেস আই ওয়াজ লুকিং ফর। কারণ এখানে যে যা যা প্ল্যানে দেখানো হয়েছিল, আজকেও যেটা কিরিটি দেখালো যে প্ল্যানে যে ফ্লেক্সিবল টাইম, আমি একটা সময় যদি ধরে বিজনেসটাকে করি, চাকরি করার সাথে আমি প্যারালাল বিল্ড করতে পারি, এর জন্য আমাকে চাকরি ছেড়ে দিতে হবে না, শনি রবিবার একটু বেশি করে সময় দেব। সবচেয়ে বড় কথা একটা আমি যদি গোল সেট করে নিই, তাহলে আমি 2 বছর আমি প্রথমেই টার্গেট করে নিয়েছিলাম যে 2 বছরের মধ্যে আমি চাকরিটা ছেড়ে এই ব্যবসাতে পুরোপুরি সময় দেব, তাহলে আমি ফ্লেক্সিবল থাকতে পারবো। তো এই যে ব্যাপারগুলো, ওয়ার্ক ফ্রম হোম, ফ্লেক্সিবিলিটি, আর ইনকামকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না, এই সমস্তগুলো কিন্তু আমি প্রথম দিনই প্ল্যানের মধ্যে দেখতে পেয়েছিলাম। কি হবে জানতাম না, কারণ টু আর্লি টু সে, বাট আমি বুঝতে পেরেছিলাম যদি করি তাহলে হয়তো যদি সাকসেসফুল হই তাহলে আমি এগুলো পেতে পারি। আর আমার হাতে কোনো অপশনও ছিল না। সো আমি তখন জয়েন করি, এবং জয়েন করতে গিয়ে যে একটু থমকাইনি তা তো নয়। মানে কি হয়, আমরা তো আর কেউ ভবিষ্যৎটাকে দেখতে পাই না যে কি হতে চলেছে। তো একটাই জিনিস ভেবেছিলাম যে এখানে তো কোনো ইনভেস্টমেন্ট নেই, যেটুকু প্রোডাক্ট কিনছি নিজের জন্য ইউজ করছি, কেউ যদি অর্ডার দেয় তাকে আমি কিছু প্রোডাক্ট দিচ্ছি, বড় কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো ইনভেন্টরি নেই, আমাকে লোক রাখতে হচ্ছে না। আর যদি কোনো রকম আমার ক্যাপিটাল না লাগছে তাহলে আমার কোনো রিস্কও নেই। কারণ একটা ব্যবসার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার ক্যাপিটাল। আমি যত বেশি ক্যাপিটাল ঢালবো তত বেশি রিস্ক, কিন্তু এখানে তো কোনো ক্যাপিটালেরই ব্যাপার নেই। তো এইভাবে কিন্তু আমি বিজনেসটা শুরু করি। এবার আরও যে জিনিসগুলো আমাকে তখন অ্যাট্রাক্ট করেছিল সেটা আমার খুব আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। যেমন আমার মনে হয়েছিল একটা ব্যবসা করতে চলেছি, অথচ ব্যবসা করার যে হাজারো হ্যাপা থাকে সেগুলো কিন্তু এখানে নেই। কোনো পেপার ওয়ার্কস নেই, বা আমাকে কোনো লিগাল কিছু করতে হচ্ছে না। একটা খুব সিম্পল লেগেছিল এই ব্যাপারগুলো। সেকেন্ড হচ্ছে যে দেখুন, এখন ডাইরেক্ট সেলিং এর গাইডলাইন এসে গেছে। এখন কিন্তু আপনাদের আরও কিন্তু নিশ্চিন্তে আপনার বিজনেসটা করতে পারছেন। তো এটা কিন্তু আমাদের আর কোনো কনভেনশনাল বিজনেসে যদি আপনি যান, এত রকমের লিগালিটিস, এত রকমের পেপার ওয়ার্ক, সেই সব কিন্তু আমাদের ব্যবসায় কিছুই নেই। সবচেয়ে বড় কথা, আজকে যদি ভাবেন যে ইয়াং জেনারেশনের কাছে ইট ক্যান বি আ ভেরি গুড কেরিয়ার অপরচুনিটি।
খালি ইয়াং জেনারেশন কেন, টু এভরিবডি। কারণ সবচেয়ে বড় কথা যে আমি আজকালকার ইয়াং জেনারেশনকে দেখি, তাদের মধ্যে কিন্তু প্রচন্ড একটা এন্টারপ্রেনারশিপ রয়েছে। সবাই ফ্লেক্সিবল থাকতে চায়, কেউ চায় না যে ধরাবাঁধা টাইমের মধ্যে কাজ করতে। সবাই চায় যে আমি ফ্লেক্সিবল থাকবো, কোনো বস থাকবে না। তাদের জন্য ইট ক্যান বি আ ভেরি গুড অপরচুনিটি। আর যেটা আরেকটা আমার মনে হয় যে এখন লোকে যে রেটে পাশ করে ছেলেমেয়েরা বেরোচ্ছে, এখন মেয়েরাও চাকরি করতে চায়, মেয়েরাও কেরিয়ারিস্টিক। তো এখন কিন্তু সেই পরিমাণ কিন্তু চাকরির অপরচুনিটি তৈরি হচ্ছে। সো ডিরেক্ট সেলিং ক্যান বি আ ভেরি গুড অপরচুনিটি ফর দেম। যদি আজ থেকে 21 বছর আগে এত কিছু ভাবিনি, কিন্তু এখন আস্তে আস্তে আমার মনে হয় এইগুলোও কিন্তু এই ব্যবসাটার একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। আর বিজনেস প্ল্যানটা দেখার পর একটা জায়গা বুঝেছিলাম যে এই ব্যবসায় যদি আমাকে সত্যি ইনকাম করতে হয় প্রচুর, তাহলে কিন্তু আমাকে অন্যকে ইনকাম করতে হেল্প করতে হবে। আমাদের আপলাইন অসিতা বোধ একটা কথা বলতেন যে যত বেশি অন্যকে ইনকাম করতে হেল্প করবি, তত বেশি নিজে ইনকাম করতে পারবি। আর ঠিক এই কারণেই রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবি, কারণ অন্যকে উপকার করার এত বড় সুযোগ তার কোথাও নেই। তো এইসব জিনিসগুলো কিন্তু আমাকে ভীষণ ভালো লেগেছিল। আরও একটা জিনিস দারুণ লেগেছিল, ইটস অ্যান ইনকাম অপরচুনিটি ফর অল। একজন আমি অপরচুনিটিটা দিতে পারি, সে পড়াশোনার সঙ্গে সঙ্গে যেরকম এই ব্যবসাটা করতে পারে, একজন হাউসওয়াইফ তার সংসার সামলে তার ফ্লেক্সিবল টাইমে সে কিন্তু ব্যবসাটা করতে পারে। একজন বয়স্ক লোক যিনি হয়তো রিটায়ার করছেন বা রিটায়ার করার মুখে, তিনিও কিন্তু ভাবতে পারেন যে আফটার রিটায়ারমেন্ট আমি একটা কিছু করতে পারি। আবার আমার মতন, আমাদের মতো যারা কিনা অলরেডি সাকসেসফুল ইন প্রফেশন অথচ নট হ্যাপি, তারাও কিন্তু এটাকে একটা এক্সট্রা ইনকাম বা একটা প্যারালাল অপরচুনিটি হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে। এই একটা জিনিস কিন্তু আমার দারুণ লেগেছিল। আরও একটা অসাধারণ জিনিস, যেটা কোনো টেরিটরি নেই। মানে আমি যদি একটা দোকান আজকে একটা ব্যবসা করি বা একটা দোকান খুলি, তার কিন্তু একটা মার্কেট আছে, একটা এরিয়া আছে, এইটুকুর বাইরে কিন্তু আমি কখনোই সার্ভ করতে পারবো না। কিন্তু দিস ইজ আ বিজনেস, যেহেতু কোম্পানি প্রায় পৃথিবীর 100-রও বেশি দেশে আছে, আমার যদি সেই সমস্ত দেশে কোনো না কোনো কন্ট্যাক্ট থাকে, তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেখানেও এই বিজনেসটা ওপেন করতে পারি। ব্যবসাটা যখন শুরু করি, তারপর যেটা সবচেয়ে আমাকে অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে যে এই বিজনেসের মেন্টরশিপ প্রোগ্রাম। আমাদের আপলাইন শুভাশিস অ্যান্ড সুজাতা ঘোষ ইডিসি, এবং তখন ওনাদের একটাই ব্যাপার বুঝেছিলাম যে দে আর নট আওয়ার বস। ওনারা কিন্তু আমাদের বস না, দে আর আর ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড, বেস্ট ফ্রেন্ড। এই ব্যবসাটাকে একদম হাতে কলমে শেখানো। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন এই ব্যবসাটা শিখতে গেলে, কোনো জিনিস শিখতে গেলে, আমি 18 বছর পড়াশোনা করেছি। আমাদের সময় পড়াশোনা করতে অত খরচা ছিল না, বাট স্টিল কিছু তো খরচা হয়েছে। আজকের যুগে ভাবুন, একটা বাচ্চাকে নার্সারি স্কুলে ভর্তি করতে কত টাকা লাগে, কলেজে তো ভুলেই যান। কিন্তু এই একটা ব্যবসা যেখানে আমি এত টাকা ইনকাম করতে পারি, কিন্তু এখানে কিন্তু শেখার জন্য সেরকমভাবে কিন্তু বিশাল কোনো খরচা নেই, ভেরি ইনএক্সপেন্সিভ ট্রেনিং। আর আমাদের আপলাইনরা হাতে কলমে যেভাবে শিখিয়েছেন, আর আমরা মজা করতে করতে কিন্তু এই বিজনেসটা শিখেছি। এবং আরও একটা ভীষণ মজার জিনিস, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সফটওয়্যার, তারও আগে ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু এখানে আসার পর আজকে দেখুন বিউটি, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস, কুকওয়্যার, হোম কেয়ার, হ্যাঁ, পার্সোনাল কেয়ার, কত রকম জিনিসপত্র নিয়ে শিখছি। শেখার কোনো শেষ নেই কিন্তু এখানে। এটাও কিন্তু একটা ভীষণ প্লাস পয়েন্ট আমার লাগে। জয়েন করার পর যখন বিজনেসটা করতে শুরু করলাম, প্রথমেই যেটা শিখলাম সেটা হচ্ছে প্রোডাক্ট ইউজ করে এবং তার ট্রেনিং নিয়ে প্রচন্ড এক্সাইটেড হলাম। বিকজ অফ দ্য ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। এত ভালো যে একটা প্রোডাক্টের কোয়ালিটি হতে পারে কোনো ধারণা ছিল না। বায়োডিগ্রেডেবল, হ্যাঁ, বা কোনো পলিউশন তৈরি করছে না, বা পিএইচ ব্যালেন্স, এই কথাগুলো কিন্তু এই ব্যবসা আসার আগে কোনোদিনও জানতামই না। এই ব্যবসা আসার পর প্রথম শিখলাম যে প্রোডাক্টের এক্সাক্ট ইউজ কিরকম। আগে তো কখনো লেভেল পড়েও দেখতাম না, কেউ শেখায়ও নি। ফার্স্ট টাইম কিন্তু আমরা প্রতিটি প্রোডাক্ট ইউজ করার আগে তার ট্রেনিং নিয়েছি। ওকে, সবচেয়ে আরেকটা মজার জিনিস লাগে, আজকে দেখুন ডিরেক্ট সেলিং এ প্রচুর কোম্পানি আছে। কেউ হয়তো নিউট্রিশন ওয়েলনেস নিয়ে কাজ করছে, কেউ হয়তো বিউটি নিয়ে কাজ করছে, কেউ হয়তো খালি কোনো একটা স্পেশাল জায়গা নিয়ে, রেঞ্জ নিয়ে কাজ করছে। আমাদের কোম্পানি কিন্তু তাদের রেঞ্জটা হিউজ। আজকে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, বিউটি, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস, কুকওয়্যার, এত বড় একটা রেঞ্জ। ফলে কারো যদি মনে হয় যে না আমি খালি নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস নিয়ে কাজ করব, আমি খালি ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, তিনিও যেমন কাজ করতে পারেন। কারো যদি মনে হয় না আমার বিউটি নিয়ে বেশি ইন্টারেস্ট, তিনিও কিন্তু কাজ করতে পারেন। তো এই ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রতিটি প্রোডাক্ট নিড বেসড, খুব ইম্পর্টেন্ট। অনেক সময় মনে হয়, মজা করে বলতেন, একটা কম্পিউটারের শোরুম শুনতে খুব ভালো লাগে, একটা টিভির শোরুম শুনতে খুব ভালো লাগে, কিন্তু কজন ওতে অত টাকা ইনভেস্ট করে? আর একজন পেস্ট,
ব্রাশ, শ্যাম্পু, সাবান এইসব কিনতে কত টাকা ইনভেস্ট করে? হয়তো ওগুলো খুব দাম কম, কিন্তু আমরা রোজ ওটাতে ইনভেস্ট করছি। সো আমাদের প্রোডাক্টগুলো নিড বেসড এবং রিপিটেডলি ইউজ হয়। তার মানে এখানে কিন্তু একটা হিউজ অপরচুনিটি থাকছে আমার ইনকাম করার। আরেকটা কথা অনেক সময় আমি অনেককে আজকাল বলতে শুনি যে প্রথমেই রাতারাতি কিন্তু এখানে ইনকাম আশা করো না। কনভেনশনাল বিজনেসে যেহেতু আপনাকে হিউজ ইনভেস্ট করতে হয়, সেই ইনভেস্টমেন্টটা তুলতে কিন্তু অনেক দিন সময় লাগে। ইভেন বিজনেসে বলাই হয় কনভেনশনাল বিজনেসে নাকি 1000 দিনের একটা ব্যাপার রয়েছে। 1000 দিন আগে নাকি 1000 দিনের আগে কিন্তু ডোন্ট এক্সপেক্ট যে ব্রেক ইভেনে পৌঁছবে। এখানে কিন্তু তা নয়, আমি প্রথম দিন থেকেই আমি আর্ন করতে পারি, সেটা যতই হোক না কেন। তো এটা কিন্তু আর্লি ইনকাম আমাদের জেনারেট করে। আর সবচেয়ে বড় হচ্ছে এই ব্যবসায় আয় করার জন্য আমাকে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না। চাকরিতে কি হয়, চাকরিতে আমি যে আয়টা করি সেটার জন্য আমাকে কারোর উপর নির্ভর করতে হয়, আমার এমপ্লয়ারের উপর। ব্যবসাতেও কিন্তু আমাকে আমার আয়টা অনেকটাই মার্কেট ডিপেন্ডেন্ট। কিন্তু এই ব্যবসাতে কিন্তু সবচেয়ে মজা হচ্ছে আমি যত লোককে আর্ন করাতে পারবো তত বেশি আমার আয় বাড়বে। সো কার উপর ডিপেন্ড করছে? আমার নিজের ওপর। এখানে কিন্তু আমি অন্য কারোর ওপর ডিপেন্ড করছি না, আমি কিন্তু নিজের ওপর ডিপেন্ড করছি। আর যত বড় অর্গানাইজেশন হবে আর যত আমি স্টেবল অর্গানাইজেশন বানাতে পারবো তত কিন্তু আমার বিজনেস সিকিউরড হবে, তত বেশি আমার ইনকামটাও কিন্তু সিকিউরড হবে। আর আমার এখানে যারা আমার অর্গানাইজেশনে জয়েন করে তারা কিন্তু কেউ আমার আন্ডারে চাকরি করে না। আমি না তাদের বস, না তারা আমার এমপ্লয়ি। তারাও কিন্তু নিজেদের বিজনেস বিল্ড করছে ঠিক আমারই মতো। ফলে সুবিধাটা কি? তারা তাদের নিজেদের স্বার্থে বিজনেস বিল্ড করছেন। ফলে আমার বিজনেসের কিন্তু এটাও একটা বিরাট বড় দিক। আমি তাদেরকে কিন্তু একবার ট্রেনিং দিয়ে দিলে তারা যখন শিখে যাচ্ছেন তারা কিন্তু নিজেদের কাজটা নিজেরাই করছেন। আবার তারাও কিন্তু এই জিনিসটা তাদের টিমের লোকেদেরকে শেখাচ্ছেন। ফলে এটা থ্রু দিয়ে আমরা কি পাচ্ছি? টাইম কম্পাউন্ডিং এফেক্ট পাচ্ছি। ফলে কিন্তু একটা মাল্টিপ্লিকেশন আমি এফেক্ট পাচ্ছি আর্নিংয়ে। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। আমি যখন এই বিজনেসে 9%-এ, তখন ওই অবস্থায় আমার টিমে 20-25 জন লোক হয়েছে, তারা একটু একটু শিখছেন। এই অবস্থায় কিন্তু হঠাৎ করে আমার পা ভেঙে যায়। আমি প্রায় 2-2.5 মাস 3 মাস বিছানায় ছিলাম। ওই অবস্থায় কিন্তু আমার চাকরি থেকে কিন্তু আমি উইদাউট পে হয়ে যাই, কারণ আমার তার আগে মেয়ে হয়েছে, আমার অনেক দিন একটা মেডিকেল লিভ ছিল, বলে আমার কোনো ছুটি ছাটা ছিল না। ভেবে দেখুন, আমার প্রায় 8 বছরের চাকরি, সেখানে যদি আমার এতটুকু সিকিউরিটি না থাকে, সেইখানে ওই 2.5-3 মাসে আমি কি করেছিলাম, প্রথম কয়েকদিন আমার একটু খারাপ লেগেছিল, এই স্বামী বোধহয় মানে বিজনেসটা তো ঠিক মতো কিছু করতে পারবো না। তারপর আস্তে আস্তে আমি আমার টিমের লোকেদেরকে ডেকে তাদেরকে আরো একটু ভালো করে শেখাতে শুরু করলাম, এবং কি হলো জানেন তো, তারা কিন্তু আরো বেশি করে কাজ করতে শুরু করলো। এবং এই 3 মাসে আমি কিন্তু 9% থেকে তখন 12% ছিল, আর 15% আমি দুটো পিন চেঞ্জ করেছিলাম। দ্যাট ইজ দ্য সিকিউরড পার্ট অফ দিস বিজনেস। অর্গানাইজেশন বিল্ড করার বড় দিক। ওকে, আর এই ব্যবসাটা কিন্তু ইনফ্লেশন এবং রিসেশন প্রোটেক্টেড। যেমন যেমন ইনফ্লেশন চেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু বিজনেসের ইনকামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, বাড়ছে। ভেরি মাচ উইলেবল। আজকে আমি যখন চাকরি করতাম, আমি কিন্তু চাকরিটাকে উইল করে দিয়ে যেতে পারবো না। অথচ ভেবে দেখুন, চাকরিতে আমরা কত বছর সময় দিই। এই যে খাটনিটা পুরো বেকার চলে যায়, কারণ তারপরে ওটাকে কিন্তু আমি কাউকে উইল করতে পারি না। চাকরি তো ভুলে যান, আমরা কি কেউ আমাদের ডিগ্রিটাকে উইল করতে পারি কাউকে? আমি মাস্টার ডিগ্রি করেছি, ছেলে মেয়েকে বললাম তোকে আর পড়াশোনা করতে হবে না, তোকে আমার মাস্টার ডিগ্রিটা উইল করে দিয়ে যাবো, হবে? তোকে আর চাকরি করতে হবে না, আমার চাকরিটা উইল করে দিয়ে যাবো, হবে না। ইভেন যারা বিজনেসম্যান, বিজনেসটাকে হয়তো আপনি উইল করে দিয়ে যেতে পারেন, কিন্তু তাকে কিন্তু ভেরি মাচ বিজনেসটা বিল্ড করতে হবে। কিন্তু আজকে আমি যতটুকু বিজনেসটা বিল্ড করে ফেলেছি, আমি যদি আমার ছেলে মেয়েকে ওটা উইল করে দিয়ে যাই, এইটা কিন্তু ওর কাছে অলরেডি হয়ে গেল, ওকে এর পর থেকে বিল্ড করতে হবে। এই ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। আমাদের কিন্তু এই বিজনেসটা একটা স্কোপ দেয় খুব আর্লি রিটায়ার করার। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেহেতু আমার টার্গেটই ছিল আমি খুব তাড়াতাড়ি চাকরি ছাড়বো, ফ্লেক্সিবল হব। আমি কিন্তু প্রথম 8 মাস একটু সময় লেগেছিল, আমার কিছুই সেরকম হয়নি। তারপরের 7 মাসে আমি সিরিয়াসলি বিল্ড করে কিন্তু আমি এই ব্যবসাতে অ্যাটলিস্ট আমার স্যালারিটাকে রিপ্লেস করতে পেরেছিলাম। এবং তারপরে কিন্তু মোটামুটি আমি 1.5 বছরের মাথায় কিন্তু আমি চাকরিও ছেড়ে দিই। ভেবে দেখুন, আমি 18 বছর লেখাপড়া করেছি। 18 বছর লেখাপড়া করে যে চাকরিটা পেয়েছি, সেটাকে কিন্তু রিপ্লেস করতে আমার 18 মাসও সময় লাগেনি। এবার অনেকে হয়তো অত ফাস্ট নাও যেতে পারেন, হয়তো আপনার 10 বছরও লাগতে পারে, 20 বছরও লাগতে পারে। বাট ভেবে দেখুন, আপনি তো কোনো ক্ষতি হচ্ছে না, আপনার যেটা আছে সেটা তো থাকলোই। তার সঙ্গে যদি প্যারালাল আপনি এই বিজনেসটা বিল্ড করেন, হয়তো চাকরিটাকে আপনি রিটায়ার টাইম মতোই করলেন,
তখন যে রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন তার সঙ্গে তো আপনার এটা এক্সট্রা অ্যাড হবে, সেটা কিন্তু অলওয়েজ আপনাকে কিন্তু একটা বেনিফিটই দেবে। আর যারা আমার মতন চান যে আর্লি রিটায়ার করবেন তারা কিন্তু এটার থেকে একটা আর্লি রিটায়ারমেন্ট প্ল্যানও করতে পারেন। কোম্পানির ট্র্যাক রেকর্ড আমরা প্রথম থেকেই শুনতাম যে কোম্পানির প্রচুর গুণাগুণ আমরা শুনতাম আপলাইনদের মুখে। 19 বছর ধরে বিজনেসটা বিল্ড করতে করতে দেখেছি প্রতিটি তো সত্যি, তার সঙ্গে কিন্তু আরো প্রচুর আমরা দেখেছি যে সত্যি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কোম্পানি তার ট্র্যাক রেকর্ড বাড়িয়ে চলেছে। আজকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি হয়েছে, উই আর রিয়েলি প্রাউড অফ দিস কোম্পানি। প্লাস তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, আমরা যখন প্রথম বিজনেসটা শুরু করেছিলাম তার থেকে 18-19 বছরে প্রচুর চেঞ্জ হয়েছে। বিশেষ করে মডার্ন টেকনোলজির সাথে সাথে আমাদের বিজনেসেরও কিন্তু প্রচুর আপগ্রেডেশন হয়েছে। আজকে আমরা অ্যাপসের সাহায্যে বিজনেস করছি, অনলাইনে বিজনেস করছি। কিন্তু মজার ব্যাপার আমার এটাই লাগে, এই হাইটেকের যুগেও কিন্তু আমাদের ব্যবসাতে হাই টাচ ব্যাপারটা কিন্তু এখনো রয়ে গেছে। আজও যখন একজন কেউ বয়স্ক লোক বা ধরুন তেমন আপগ্রেডেড নন টেকনোলজির দিক দিয়ে, তারাও যখন ব্যবসায় আসেন আমরা কিন্তু তাদেরকেও সমানভাবে কিন্তু হেল্প করতে পারি। আর তার সঙ্গে রয়েছে আমাদের ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে ডেস্টিনেশনে পৌঁছতে যাচ্ছেন প্রতিটি রাস্তায় কিন্তু আপনার লেখাগুলো থাকে না, যে আপনাকে ডিরেকশন বলে বলে দিচ্ছে যে কোথাও ঠিক রাস্তায় যাচ্ছেন কিনা, সেই গাইডেন্সটা কিন্তু ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছে। এই টোটাল কম্বিনেশনটা ইজ দ্য পারফেক্ট কম্বিনেশন। আর সবাই কে কি বলে জানি না, অনেকে বলে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি, আমার তো মনে হয় দিস ইজ দ্য অনলি অপরচুনিটি। দেখুন আমি ছোট থেকে যেটা বললাম না, আমি একটা কোথাও পৌঁছতে চেয়েছিলাম। আমার মনে হয় প্রত্যেকের জীবনে সেটা চাই, সবার কাছে কিন্তু একটা প্লেস অফ ড্রিম থাকে যে আমি ওখানে পৌঁছতে চাই। এবং অনেক সময় হয় না, আমরা যেটাকে বলি আমাদের ড্রিম, অনেকে সেটাকে বলে যদি অসম্ভব সুন্দর হয় আমরা তাকে কিসের সঙ্গে কম্পেয়ার করি, স্বর্গের সাথে কম্পেয়ার করি, হেভেন। এবার মজার ব্যাপার হচ্ছে স্বর্গ জায়গাটা কি আদৌ খুব সুন্দর জানি না। যেমন আমি যখন আমার কাছে চাকরিটাই ছিল স্বর্গ, এবার যখন চাকরিতে পৌঁছলাম তখন বুঝলাম যে না, স্বর্গ জায়গাটা অতটা সুন্দর নয়। কেন বলুন তো? স্বর্গ হয়তো শুনতে খুব ভালো লাগে, হ্যাঁ ওখানে কামধেনু আছে যাই চাইবো পাওয়া যায়, কল্পতরু আছে যা চাইবো পাওয়া যায়, চিন্তামণি আছে যা চাইবো পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে স্বর্গের রাজাটি কে? ইন্দ্র। মানুষটি কেমন? কোথাও কোনো রাজা যদি অশ্বমেধ যজ্ঞ করে তার ঘোড়া চুরি করে, কোথাও যদি কোনো মুনি অমরত্বের জন্য সাধনা করতে বসে অপ্সরাকে পাঠায় তার সাধনা ভঙ্গ করার জন্য। বিং সাচ আ পাওয়ারফুল পারসন, হি ইজ সাচ আ ইনসিকিউর পারসন। আমাদের কনভেনশনাল ওয়ার্ল্ডটাও কিন্তু ঠিক তাই, এভরিবডি ইজ ইনসিকিউর। অথচ পাওয়ার আছে কিন্তু ইনসিকিউরিটি। কেন বলুন তো? কন্টিনিউয়াস কম্পিটিশন। কেউ তাদের কিন্তু হাঙ্গার থেকে বেরোতে পারছে না, সবার মধ্যে প্রচন্ড রকমের কি গ্রিড। আর তখনই আমাদের কি মনে হয় বলুন তো, একটা সময় যখন আমরা সেই খেয়ে মারামারির মধ্যে থাকতে ভালোবাসি না যারা, তাদের মধ্যে তখন একটা অদ্ভুত কি আসে, হতাশা আসে। তখন আমাদের মধ্যে একটা অদ্ভুত ফিলিং আসে, চলো সব ছেড়ে ছুড়ে কৈলাস চলে যায়। মানে যেন মনে হয় আমার উপর শিব ভর করে। শিবকে, যার মধ্যে কোনো কিছু চাহিদা নেই। দেখবেন খেয়াল করে, শিব পার্বতী তার যখন ছেলে বসে থাকে কার্তিক গণেশ কোলে, তাদের যে বাহনরা, দেখুন কার্তিকের বাহন ময়ূর কিন্তু শিবের সাপকে খায়, কিন্তু ওই ছবিতে কিন্তু একে অন্যের দিকে মুখ করে বসে আছে। আবার তার নিচেই রয়েছে ইঁদুর, সাপের খাবার, কিন্তু ইঁদুরকে খাচ্ছে না। আবার এদিকে পার্বতীর সিংহের সঙ্গে শিবের বলদের কি ভাব! তার মানে কি, শিকার আর শিকারীর মধ্যে কোনো মানে সবাই চাহিদা থেকে বেরিয়ে এসছে। কজন আছেন এই ঘরে কারোর কোনো চাহিদা নেই? আপনার না থাকলেও চলবে, বাড়ি যান, মিসেস কি বলবে, ছেলে মেয়ে কি বলবে। তার মানে চাহিদা কিন্তু থাকতেই হবে, কিন্তু ইন্দ্রের মতো করলে চলবে না। সেখানেই রয়েছে শ্রীকৃষ্ণের মতন, যেটাকে বলা হয় যে অ্যানাদার থিং, কি বৈকুণ্ঠে বলা হচ্ছে যে স্বর্গও চাই আমাদের, কিন্তু কৈলাসও চাই না, উই নিড বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে কি হচ্ছে? সেখানে শ্রীকৃষ্ণ, সে কি করছে না, সে প্রত্যেকের হাঙ্গারকে ফুলফিল করছে। আজকে যদি আপনি ভালো করে আমাদের বিজনেস প্ল্যানটা দেখেন তাহলে দেখবেন যে আমরাও যদি প্রত্যেকের হাঙ্গারকে ফুলফিল করি তাহলে অটোমেটিক আমার হাঙ্গারও কিন্তু ফুলফিলড হয়। নিজের হাঙ্গার ফুলফিল করার কোনো দরকার নেই। দ্যাটস ওয়াই কিন্তু শিব বা শ্রীকৃষ্ণের কিন্তু পুজো হয়, ইন্দ্রের হয় না। তো আজকে কিন্তু বিজনেসটাতে এইটাই, দ্যাটস ওয়াই আমি মনে করি দিস ইজ দ্য অনলি অপরচুনিটি। এখানে কিন্তু আমি নিজে 21% যাবো না, সিলভার যাবো না, ডায়মন্ড যাবো, তার থেকেও বড় কথা আমি কজনকে নতুন 6% নিয়ে যাবো, কজনকে নতুন 9% নিয়ে যাবো, কজনকে নতুন 11 নিয়ে যাবো। যে কারণে অসিতাভদা বলেছিলেন যে আজকে যদি যত লোককে আমরা বেশি ইনকাম করাতে পারবো তত বেশি আমরা আয় করব এবং রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবো। সেই জন্য আমার মনে হয় দিস ইজ দ্য অনলি অপরচুনিটি, দিস ইজ নট দ্য বেস্ট অপরচুনিটি। তো
So thank you and over to Kirti. Awesome. আরেকটা আপনারা দিতেই পারেন। কারা কারা ভাগ্যে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি তো বিশ্বাস করি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন তো? আমার ভাগ্য চেঞ্জ হবে এই বিজনেস দিয়েই। আমরা এটা বিশ্বাস করেছিলাম, কারণ এত লোকের চেঞ্জ হয়েছে, আমারও হবে। তাহলে আমাকে শুধু জানতে হবে কি কি করতে হবে। কেন হঠাৎ করে এই জিনিসটা মনে হয়েছিল? কেন হঠাৎ করে কেন মনে হয়েছিল? কারণ একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে একটা তো ঠিক আছে, প্রফেশনাল লাইফে একটা কম্পিটিশন থাকে, সমস্ত কিছু সব কিছু, কিন্তু আলটিমেটলি একটা সময় আমার মনে হচ্ছিল যেন আমাদের বোধহয় টেকনোলজির সাথে কম্পিটিশন শুরু হয়ে যাবে। আমাকে বোধহয় কম্পিট করতে হবে টেকনোলজির সাথে। দেখুন, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা টেকনোলজির সাথে কম্পিট করা শুরু করেছি, তাই না? এখন দেখবেন ক্যাশের থেকে আমাদের হাতে মানে পকেটে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বেশি থাকে, তাই না? সহজ না কঠিন? অনেক সহজ, তাই না? কিন্তু আপনি যদি সেইভাবে করে উল্টো দিক থেকে দেখেন, এইটা যদি না থাকতো তাহলে কতগুলো লোক ব্যাংকে আপনাকে টাকা দেওয়ার জন্য থাকতো। আমি রাতে যাব, আগে রিজার্ভেশনে লাইন দিতে হতো, এখন আর লাইন ফাইন দিতে হয় না। আগে মাঝে মাঝে পেপারে দেখতাম যে ওইখানে রিজার্ভেশনের কাউন্টার খুলছে, এখানে এই খুলছে, ওই খুলছে। লাস্ট 10 বছরে 8 বছরে দেখেছেন নাকি? কিন্তু মোবাইল অ্যাপস আছে না নেই? তার মানে আমাকে যতটা বা করতে হয়েছে, আমার নেক্সট জেনারেশনকে তো আমার মনে হচ্ছে আরো বেশি কম্পিট করতে হবে। যত সহজ হচ্ছে একটা দিকে ভীষণ, সত্যি মানে এইটা না, কারণ সবার কাছে অত সময় আছে নাকি গিয়ে এইখানে লাইন দেবে, ওইখানে লাইন দেবে? তো সারা জীবন লাইনেই কেটে যাবে। কলেজ থেকে লাইন দেওয়া শুরু হয়েছিল, সেইটা আর শেষ হলো না, তো আমি লাইন দিয়েই যাচ্ছি। ইজি হয়েছে, কিন্তু একদিকে ইজি হচ্ছে, আরেকদিকে কঠিন হচ্ছে। তো আমার মনে ছিল এমন একটা কিছু দরকার, টেকনোলজি যাই হোক না কেন আমার থাকবে। লেটেস্ট সেদিন শুনলাম যে মানে এমন টেকনোলজি এসে বলছে না, মুখের মধ্যে ব্রাশ ঢুকিয়ে দেবে, 10 সেকেন্ডে এমন ক্লিন করবে যে তুমি 10 ঘন্টা ঘষো নাকি ক্লিন করতে পারতে না। ভেরি গুড, কিন্তু টুথপেস্ট লাগাতে হয়? বলে হ্যাঁ, টুথপেস্ট লাগাতে হয়। তাহলে আমার বিজনেস বাঁচবে। সহজ না কঠিন? কি মনে হলো? সমস্ত টেকনোলজি সব যায়, যে যাই বের করুক না কেন, এত অ্যাপ, সমস্ত কিছু। ওরে কি গায়ে সাবান দেবে না দেবে না? কি মনে হয়? দাঁত তো লোকে বাঁধিয়ে মাঝে, যদি বাই চান্স না থাকে। তার মানে আমাকে এই জায়গাটায় একটা জিনিস আমার মনে হয়েছিল যে করতে যদি হয় সামহাও এটাই। আর সেকেন্ড সবচেয়ে বড় জিনিস, এটা শাশ্বতী বলেছিল যে এটা ঘটনা, আমি সমস্ত কিছু আমার দ্বারা সম্ভব না বা আমি পারি না। তাহলে দুটো জিনিস হতে পারে, একটা কি বলুন তো, একটা নিজে শিখে নিতে পারি, তাতে সুবিধা হবে না? হবে না? অবভিয়াসলি, সেই জন্য ব্রিটো ওয়ার্ল্ড ওয়াইড আছে। সো গিভ দেম এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। ওইখানে একটা বড় ব্যাপার হয়ে গেছে, ও শিখিয়ে দিতে পারে। আর সেকেন্ড, আমি হয়তো জানি না, কিন্তু আমি যেহেতু এখানে মাল্টিপ্লাইং এফেক্ট পাচ্ছি, আমি লোকের সাথে শেয়ার করি, এমন কেউ আমার সাথে আসতেই পারে যে আমি কাজটা পারি না, সে ওই কাজটা ভীষণ ভালো করতে পারে। তার মানে আমার যদি কোনো ড্রব্যাক থেকেও যায়, কেউ না কেউ ওইটাকে কভার আপ করবে না, করবে না। তার মানে আমাকে সমস্ত কিছু করতে হচ্ছে না। এন্টারপ্রেনিয়রশিপ ইজ সামথিং লাইক দ্যাট। সে সব কিছু জানে না, কিন্তু সমস্ত কাজ হতে হবে। আমার মনে ছিল এইখানে আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ইনভেস্টমেন্ট কত? 4 ঘন্টা অন এন্ড অ্যারাউন্ড, তাও সব দিন দিতে পেরেছি না। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমার মনে হয়েছিল যে আমি সব সময় পকেটে একটা পেন আর একটা যদি কাগজ থাকে, তাহলে এই বিজনেস প্ল্যানটা শেয়ার করা যেতে পারে না? পারে না? কাগজ না পাইলে কি করবেন? পাশের একজনকে দাঁড় করে দেবেন, যে সাদা জামা আছে ওর পিঠে লিখে দেবেন না? দেবেন না, ঠিক আছে? একটাই জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে ইচ্ছে। তো এই বিজনেসে সবাই কি সাকসেসফুল হয়? শাশ্বতী বললো রাইট ফ্রম দ্য ডে ওয়ান রোজগার করতে পারে, অ্যাবসলিউটলি। কিন্তু আপনাকে বেশি রোজগার করতে গেলে বিজনেস বেশি দিতে হবে না? হবে না? নাকি আপনি ভাবছেন একটা শেষে কিনে লাখ টাকা রোজগার করবেন? কোনটা হলে ভালো হতো, তাই না? হলে ভালো হতো। বাট বড় বিজনেস সেই জন্যে বলা হয় যে প্রত্যেক
প্রত্যেকটা লোক এখানে রোজগার করতে পারে, প্রত্যেকটা লোক সাকসেসফুল হতে পারে, কিন্তু হয় না কেন? কারণ কোথাও না কোথাও গিয়ে বিশ্বাসটা তার নিচে ব্রেক করে, and for a longer period of time ও বিজনেসে থাকে না। যেইটা হলে দেখতে পেত সেটা আর দেখে না। কারণ ভাই কি চায়, আজকের দিনে সমস্ত কিছু ফাস্ট, এত অ্যাপ নামিয়ে রেখেছে, রোজগারটাও ফাস্ট চাই। নিশ্চয়ই তাহলে আমাকে নিজেকে আরেকটু বেশি ফাস্ট ওয়েতে করতে হবে। সো সিম্পল, বিজনেস সিম্পল, কমপ্লিকেটেড কে? আমি। কেন আমি এরকম কমপ্লিকেটেড? কেন আমার এত ভয় আসে? ম্যাক্সিমাম লোকের সবচেয়ে বড় প্রবলেম কি? প্রবলেমই বলছি, কোনো চ্যালেঞ্জ বললেই যে প্রবলেম কমে যায় তা নয়। প্রবলেম প্রবলেমই থাকে, ওয়ার্ড শুধু চেঞ্জ হয়। যতক্ষণ পর্যন্ত আমার দেখার কায়দা না পাল্টাবে ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে, হয় না তো? ম্যাক্সিমাম অসুবিধা কোথায়? ম্যাক্সিমাম অসুবিধাটা কিন্তু ওই জায়গাটা আমার নিজেকে নিজে নিয়ে। কারণ আমি লঙ্গার পিরিয়ড অফ টাইম, আপনি দেখবেন আপনারা কাউকে না কাউকে এরকম মিট করেছেন যারা একবার দুবার প্ল্যান দেখিয়েছেন, ও আমি সব জানি, ওরা আমার অমুকের অমুক করতো ছেড়ে দিয়েছে। শুনেছেন না শোনেননি? আচ্ছা, চাকরি যদি কেউ ছেড়ে দেয় ক টাকা মাইনে পাবে ওই চাকরি থেকে? ক টাকা? কিছু পাবে না। না, অনেক ভালো চাকরি করতো, রিয়েলি সকালবেলা, আমার কথা বলে সকালবেলা চলে যেতাম, রাত্রেবেলা ফিরতাম। কেন সকালবেলা ট্রেনে বললাম? কারণ অনেক সকালে বেরোতাম, অনেক রাতে ঢুকতাম, সেই জন্য বললাম। নর্মালি লোকে সকালবেলায় বেরোয়, রাতে বেলায় ঢোকে, চাকরির টাইমে ওই রকম ভাবেই চলে। তো তখন রোজগার দিত। হ্যাঁ, এই বিজনেসে এসে আমি বেরোই না, কত দেবে? তার মানে আমি যদি টাইম দেই রিটার্ন আছে, এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি মাল্টিপ্লাই করতে পারি। দিস ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমার কি, আমার মন মানে না। এখন দেখবেন ডিসকাউন্টের টাইম চলছে, সব ডিসেম্বর ফিসেম্বর সমস্ত যে যার মতো কিনে নিয়েছে, আর কিচ্ছু নেই সামনে, ভ্যালেন্টাইন্স ডে ছাড়া, তাও আবার ফেব্রুয়ারি মাসে। সেই জন্য দেখবেন চারপাশে ডিসকাউন্ট, অনেকের আছে ডিসকাউন্ট। তো ওই রকম আমরা এই স্টোরিটা সবাই জানি যে একজন লোক বলে ডিসকাউন্ট, প্রথমে দেখেছি 50%, ঢুকে গেছি 50%, ওই পাশে দেখছে আরেকটা দরজা লেখা আছে 75%, তো বলছে 75%, তো 75% পাশে দেখছি আরেকটা দরজায় লেখা আছে বন্ধ 100%, তো ভেবেছি এইখানে তো ফাটাফাটি, যাবো ফ্রিতে নিয়ে চলে, দেখছে রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানের বাইরে। এইখানেও আপনি এই বিজনেসে অনেকে পাবেন বিজনেসের বাইরে। কেন? 100% ফ্রিতে চেয়েছিল। যদি আমি হই তাহলে প্রবলেম আছে। ভীষণ জরুরি, মানে সমস্ত কিছুর ইনপুট তো একটু তো দিতেই হবে। সেই জন্য ভীষণ জরুরি একটু একটু করে শিখে নেবেন আপনি। এইখানে সবচেয়ে মজার কি বলুন তো, একটু একটু করে শিখে নাও। আগে নিজেকে বাঁচানো, আগে নিজে অন্তত কয়েকজনকে স্পন্সর করবো না, লোককে প্ল্যান দেখাবো। শুরুতে অবভিয়াসলি আমি শুরুতে হেল্প চাই, সেই জন্য আমি সিস্টেমে সাপোর্ট নেব। আগে নিজেকে দেখবেন, যদি ছোট কখনো আপনি যদি মানে যে কোনো জায়গায় যাই চাষ হোক না কেন, আপনার বাড়িতেও যদি বাইরে টবেলে লাগিয়ে দেন, আপনি যদি কিছু ঢাকা না দেন বা গার্ড না করেন, বীজ পোতেন, তাহলে পাখিতে এসে খেয়ে যায় না? ও সে যাই গাছ হোক না কেন, পাখিতে খেয়ে চলে যায়। আম গাছের পাতাও যখন প্রথমে বেরোয় না, ওইটাকেও পাখিতে ঠোকরায়। এবার যখন আম গাছ হয়ে যায় পুরো, তো টুকরে এক একখানা আম গাছ খেয়ে ফেলে না? মালদায় নাকি আম গাছ কমে যাচ্ছে, কেন? পাখিতে টুকরে পুরোটা খেয়ে ফেলছে। আমরা খেতে পারবো না, পাখিতে টুকরে খেয়ে ফেলছে। হয়েছে কোনোদিনও? শুনেছেন? কেন বলেন তো? এত বড় হয়ে গেছে, তুই ঠোকরা যা খুশি হোক না কেন রয়ে যাবে। এই বিজনেসও আপনি যখন আস্তে আস্তে বড় হয়ে যাবেন, এবং আপনার সাথেও যখন লোকজন আস্তে আস্তে বড় হয়ে যাবে, 2-4 জন ঠোকরানো থাকবে না, এরপরে আপনারা শুনবেন না। আমাদেরকে বোধ আর কেউ বলে না এই বিজনেস কাজ করে না, তাই তো? শুধু আপনাদেরকে বলে, আমাদেরকেও বলে। কিন্তু এখন আমাদের কি হয়েছে বলেন তো? ঠোকরালেও কিছু আসে যায় না,
আপনিও হয়ে যাবেন। এই জিনিসটা ভীষণ জরুরি, কিন্তু ওই পর্যন্ত আমাকে থাকতে হবে না ওই দিনটা দেখার জন্য একটু তাড়াতাড়ি, সেই জন্য একটু সার দিতে হবে। হ্যাঁ, সারটা হচ্ছে বুক স্টেশন ফাংশনস। শিখতে কেন হয়? কিভাবে করে ঠোকর থেকে নিজেকে বাঁচাবেন, কিভাবে করে ঠোকর থেকে টিমকে বাঁচাবেন। ঠোকরাবে কিন্তু চলে যাবে, কোনো অসুবিধে নেই। এই জন্য সিম্পল, কিন্তু আমাদের মাথায় ঢুকে যায় সামহাও বোধহয় ওর হয়েছে, আমার হবে না, ওর ভাগ্য কাজ করেছে। আমি সেই জন্য প্রথমে শুরু করেছিলাম, ভাগ্য দিয়ে শুরু করেছিলাম। আমি আমার ভাগ্যকে বিশ্বাস করেছিলাম যে এইটা দিয়েই আমার ভাগ্য চেঞ্জ হবে, এবং এখনো পর্যন্ত ওই লাইনটা নিয়েই বেঁচে আছি যে এইটা দিয়েই বাকি সব হবে। যতটা হয়েছে হয়েছে, বাকিও যেটা হবে এইটা দিয়েই হবে, আমি বিশ্বাস করি সেটা। আমাদের অনেক সময় বিশ্বাস থাকে, আসলে না হয় না, মানুষ কমফোর্টেবল হতে চায় সমস্ত কিছুতে। মানে একজনের কি হয়েছে, পকেট থেকে চাবি পড়ে গেছে, অবভিয়াসলি খুঁজছে, তো আরেকজন বলছে হ্যাঁ রে কি খুঁজছিস? চাবি পড়ে গেছে বাড়ির। তো অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে পাচ্ছে না, বলছি যে তুই সত্যি জানিস এখানে পড়েছে? বলে না জানি না তো। বলে তাহলে এখানে খুঁজছিস, আলো দিয়ে একটু দেখা যাচ্ছে তো, একটু সুবিধা হচ্ছে সেই জন্য খুঁজছি। আমরাও দেখবেন আমাদের বেসিক প্রফেশনে সমস্ত কিছুতেই অনেক কিছু হয়েছে, আরো অনেক কিছু হবে, বাট সামথিং যদি কোথাও না কোথাও গ্যাপ থাকে, অনেক দিন ধরে খুঁজে দেখেছি ওই আলোর মধ্যে you have to do something different। আমরা এটা বিশ্বাস করেছিলাম সব ঠিক আছে, কিন্তু তার সাথে এটা, কারণ আমার ফিউচার এটার উপরে। কে বিশ্বাস করেছি? আমি নিজেকে নিজে। আপলাইন তো আমার জন্য একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে, সিস্টেম আমার জন্য অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে, সবার জন্য কমন, সবকিছু কমন, কিন্তু রেজাল্ট ডিফারেন্ট কেন? কারণ এক একজন দেখে এক এক ভাবে। বলাই হয় যে বিউটি লাইজ অন দ্য আই অফ দ্য বিহোল্ডার। কে কিভাবে করে দেখে তার উপরে বিউটি। এক একজনের রেজাল্ট এক এক রকমের। আপনাদেরকে স্টোরি শোনাই, সবাই বেশ গম্ভীর গম্ভীর আছে। বড় একখানা কোম্পানিতে সব কিছু বিক্রি করে, বিশাল বড় কোম্পানি, সেলস পারসন নেওয়া হয়েছে। তো মাসের শেষে সেলস ম্যানেজার এসে বলছে কার কতগুলো ইনভয়েসিং হয়েছে, মানে টেক কেয়ার করেছে কার কত ইনভয়েসিং হয়েছে। তো সমস্ত কিছু, কারো 1,500, কারো মাসে তো বড় অর্গানাইজেশন 1,500, কারো 2,500, কারো 3,000। একজন বলছে আমার 5টা, একজনের নাম এসে তার নামের পাশে 5। ম্যানেজার তো হেভি খেপে গেছে, 2,500, 3,000, 5 ডেকেছে। যখন দেখেছে বাকিরা বলছে কিন্তু স্যার, কিন্তু স্যার, চুপ স্যার 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 স্যার, না স্যার শুনুন না, আরে আগে ডাকো ওকে, আজকেই ছাঁটাই। বলছে ছাঁটাই স্যার, কিন্তু স্যার শুনুন। বলে কি কিন্তু? বলছে স্যার বুঝতে পারছেন না, ও 5টা বিলিং হয়েছে, কিন্তু প্রায় 1 কোটি টাকার উপরে বিলিং ওইটা, আমার সবচেয়ে বেশি, বাকি কেউ ধারে কাছে নেই। বলে মানে? ওকে ডেকেছে, বলে কি করেছে? যে কি বিক্রি করেছে? বড়শির হুইল, বড়শির কাটা, হ্যাঁ, তার সাথে একটা টেন্ট, হ্যাঁ, একটা আর্ম চেয়ার 20-এর, আর একটা বড় গাড়ি। মানে অদ্ভুত অদ্ভুত। বলছে কিভাবে করে? বলে না উনি তো বড়শির কাটা চেয়েছিলেন প্রথমে, তো বড়শির কাটা যখন দিলাম, বললাম স্যার কিভাবে করে করবেন, মাছ ধরবেন কিভাবে করে, আপনার ভালো। বলে হুইল একটা ছিল পুরনো, বলে আমার কাছে না বেস্ট অফ দ্য বেস্ট হুইল আছে, অসাধারণ। অন্তত যদি মানে ওইখানে 40 পাউন্ডেরও মাছ আপনার লেগে যায় না, আপনি আরামসে তুলতে পারবেন, টেনে নিয়ে যাবেন না। বলছে তাই? বলছে হ্যাঁ। বলে দাও তাহলে, দিয়ে দাও। বলে তাহলে স্ট্রং ওই রকম সুতো দিয়ে দিই। বলে হ্যাঁ দিয়ে দাও। বলে তারপরে? বলে ঠিক আছে। বলে কিন্তু স্যার আপনি যে যাবেন ওইখানে সারাক্ষণ সাথে তো মাছ আসে না, আপনি যদি ওইখানে বিচের মধ্যে বসে, ওইখানে পাড়ে বসে আপনি বোর হয়ে যান, তাহলে তো একটা চেয়ার লাগবে, তো একটা বিচ চেয়ার দিয়ে দিই স্যার। বলে হ্যাঁ দিও, বিচ চেয়ার দিয়ে দাও। তো বলছে বিচ চেয়ার দিয়ে দিলাম স্যার, এবার যদি মনে হয় যে আপনি একটু রেস্ট নেবেন, হয়তো মনে হলো এত ভালো লেগে গেল রাতে থেকেই গেলেন। আমাদের এমন টেন্ট আছে না, একদম মানে আপনি 10 মিনিটে একা একা বানিয়ে ফেলতে পারবেন, একদম লেটেস্ট টেকনোলজি স্যার। কেউ আপনাকে বাইরে থেকে কিচ্ছু করতে পারবে না, ভীষণ স্ট্রং।
দিয়ে দাও একটা। বলছে সমস্ত কিছু দিবে স্যার। আপনি যখন ঢুকেছেন আমি দেখেছি আপনার বেস্ট অফ দ্য বেস্ট কার আছে। থিং ইজ দ্যাট আপনি যখন নদীর ধারে যাবেন ওইখানে তো রাস্তা ভালো থাকবে না, আপনার ক্রস কান্ট্রি টায়ারওয়ালা মোটা টায়ারওয়ালা ওই রকম বড় একখানা কার চাই যেখানে পেছনে এগুলো সমস্ত নিয়ে যাবেন। আপনার কাছে আছে স্যার? বলে না আমার তো সেডান অনেক আছে কিন্তু ওই রকম কার নেই, আমাদের কাছে দারুণ একখানা কার আছে। দিয়ে দিই স্যার, বিলিং হয়। তো ম্যানেজার বলছে কিনতে এসেছিল বড়শি, তুই ওকে এতগুলো বেচেছিস? বলে না স্যার বড়শি কিনতে তো আসেনি। বলে বড়শি কিনতে আসেনি, কি করতে এসেছিল? মানে বলে স্যার ও বলেছিল আমার ভীষণ মাথা ব্যথা করে মাঝে মধ্যে একটা বাম দেবে, আমি ওকে বলেছিলাম যে স্যার যদি মাথা ব্যথা করে না সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে মাছ ধরা। ম্যানেজার বলছে ওরে বাপ তুই আমার চেয়ারে বস। বাম থেকে কোথায়? অপরচুনিটি বড় কথা না, অপরচুনিটি নিয়ে আপনি কি করছেন সেইটার উপরে ওর আউটকাম ডিপেন্ড করে। আমি আপনাদেরকে এখনই টেস্ট করতে পারি, সহজ জিনিস টেস্ট হয়ে যাক। চলুন, ম্যাক্সিমাম যারা আমার আগে হয়তো ট্রেনিং দেখেছেন পাস করবেন, বাকিরা পাস করবেন না কিন্তু সেটাই আপনি পাস করবেন, ফেল করলেও পাস। আপনি সবাই নীল আশেপাশে কে নীল কোথায় কোথায় কি কি আছে দেখে নিন, দেখে রাখুন। 5 সেকেন্ড সময়, 5-6 সেকেন্ড চারপাশে আমি ধরবো, ঠিক আছে? চোখ বন্ধ করে ফেলুন, চোখ বন্ধ, সববার চোখ বন্ধ। এবার আপনি আঙ্গুল দিয়ে দেখাবেন ভায়োলেট কোথায় কোথায় আছে। চোখ খুলে বলুন, কিছু আসে যায় না, ঠিক আছে? আপনি পারেননি মানেই আপনি পেরেছেন। কেন বলুন তো? আমি আপনাকে কন্ডিশন করেছিলাম ব্লু এর দিকে তাকাতে, আপনি ব্লুই খুঁজেছেন। পুরো ঘরের মধ্যে সমস্ত কালার আছে। আমি আপনাকে প্ল্যানফুলি প্রোগ্রাম করেছি ব্লু দেখতে, আপনি ব্লু খুঁজেছেন। আমি অ্যান্সার দিয়েছি ভায়োলেট, ভায়োলেট বললাম খুঁজতে, আপনি দেখেননি, আপনার পাশেই হয়তো ছিল। কেন দেখেননি বলুন তো? কারণ আপনি চাননি। এই বিজনেসের রেজাল্ট ডিপেন্ড করে আপনি কি খুঁজছেন। এতটাই সহজ, কনভেনশনালি সেইটা হবে না। আমি যে চাকরিটা করতে গিয়েছিলাম সেই চাকরিটার আগে জিজ্ঞেস করেছিল তোমার ডিগ্রি কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি। এই বিজনেসে কাউকে ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করা হয়নি। এক একজন আসে, পাশাপাশি দুজন বসে আছেন, দুজনের ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট। হ্যাঁ, এতগুলো লোকের মধ্যে কিছু লোকের কমন হতে পারে, কিন্তু কাউকে জিজ্ঞেস করা হয়নি। বয়স জিজ্ঞেস করা হয়েছে, সমস্ত কিছু বায়োডাটা দেওয়া হয়েছে। যিনি আপনাকে ইনভাইট করেছিলেন, যিনি আপনাকে বিজনেস প্ল্যান দেখিয়েছিলেন, উনি একটা জিনিস জিজ্ঞেস করেছিলেন, এই তুমি করতে চাও তো? দ্যাটস ইট। ওই একটা জিনিস আছে, আমি করতে চাই কিনা। একটা জিনিস মাথায় রাখবেন, ভীষণ জরুরি, সেইটা হচ্ছে এই লোকে স্টার্টিং মনে রাখে না, লোকে ফিনিশ মনে রাখে। এই বিজনেসে স্টার্ট দিয়ে আপনি আপনার, আমরা সবাই জানি আমি আমার পাস্ট চেঞ্জ করতে পারি না। কে বলেছে পাস্ট চেঞ্জ করতে পারি না? আমি আমার ফিউচারে এমন কাজ করব লোকে পাস্ট কি ছিল ভুলেই যাবে। বললে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, আরে আমার ডিগ্রি এখনো আছে, ছিলেন মানে লোকে ভুলে গেছে, কিছু আসে যায়। তার মানে আমি আমার ফিউচার দিয়ে তখনকার সময় ইঞ্জিনিয়ার বলে, এখন তো ইঞ্জিনিয়ার তো কোনো ব্যাপারই না আর কি, লোক একটু বলতো। এখন ওইটা চলেই গেল, যার জন্য আমি এত পড়াশোনা করেছি। চেঞ্জ হয়েছে পাস্ট ফিউচার দিয়ে, আপনার পাস্টকে ফিউচার দিয়ে চেঞ্জ করতে পারেন। এই বিজনেস আপনাকে সেই অপশন দেয়, আপনার যাই ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন। এই স্টেজ কারোর নাম লেখা নেই এখানে, একটাই জিনিস লেখা আছে, আর ইউ উইলিং টু চেঞ্জ? ইয়েস, অ্যান্সার ইজ ইয়েস, ইউ আর হিয়ার, দ্যাটস ইট। আমি তো এইটাই চাইছিলাম, ইকুয়ালিটি। এর থেকে ইকুয়ালিটি আর কি হতে পারে? এটাই তো ইকুয়ালিটি। ডিফারেন্ট লোক আসবে, এক যাবে, দ্যাট ইজ ইকুয়ালিটি।
এই বিজনেস আপনাকে সেই জিনিসটা দিতে পারে। অনলি থিং ইজ দ্যাট আমি চাই কিনা, পরে সমস্ত কিছু ডিপেন্ড করে। সো তাহলে আটকায় কেন? আমি বলছিলাম না, ফিয়ার অফ ফেইলিয়ার। আমি বোধহয় ফেল করে যাব, আমি বোধহয় পারবো না, এটাতেই তো ম্যাক্সিমামের লোকের আটকায়। এরা পারবে, এর এই আছে, ওর ওই আছে, কিচ্ছু লাগে না। 98.4 ডিগ্রি বেঁচে থাকলেই হতে পারে। সারা পৃথিবীতে সব সাকসেস কোত্থেকে এসেছে জানেন? যারা সাকসেসফুল হয়েছে কোত্থেকে সাকসেসফুল হয়েছে? ওই একই লাইন থেকে, ফিয়ার অফ ফেইলিয়ার। যদি ফেল করে যাই তাহলে আমার যে অবস্থা হবে ওইটা আমি সহ্য করতে পারবো না। একই কারণের দুটো রেজাল্ট, একটা ফেল আর একটা সাকসেস। নাও ইউ হ্যাভ টু ডিসাইড। আমাকে ডিসাইড করতে হবে সেটা আমি কিভাবে করে দেখব। কারণ একই জিনিসে তো দুটো অ্যান্সার। একই জন ভয়ের জন্য পারলো না, আরেকজন ভয়ের চোটেই করে ফেললো। সত্যি না মিথ্যে? শীতের দিনে চান করার সময় বোঝা যায়, অত কিছু বলারই দরকার নেই, সিম্পল। আর একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, আজকে যেটা কঠিন কালকে সেটা সহজ হবে না, হবে না। প্রথমবার যে কোনো জিনিস, যে কোনো কিছু করতে গেলে না প্রথমবার কঠিন লাগে, তারপরে সহজ হয়ে যায়। কেন? আপনি একবার করে ফেলেছেন তো সেটা, এবার আপনি জানেন। একখানা কথা আছে, ইফ ইউ নো হোয়াট টু ডু দেন ইউ ক্যান ডু হোয়াট ইউ নো। আপনার যদি জানা থাকে না, আপনি সেটা করতে পারেন। আমি না সাইকেল চালানো গেছি, হয়েছে কখন আজ পর্যন্ত? আমি না সাঁতার জানতাম, কিন্তু ডুবে মরে গেলাম। ওপরে গেলে একদম আবার ওই ওপর থেকে ফেরত পাঠিয়ে দেবে, চিত্রগুপ্ত নাম কাটিয়ে, বুঝা? সাঁতার জানতে মরে গেছে। আমি না করতাম, পারিনি, ফেল করেছি। অনেকটা ওই রকম না? দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে। কে নিজেকে কিভাবে করে বোঝাবে সেটার উপরে ডিফারেন্স ক্রিয়েট হবে। আমি একটু আগে বললাম, কারণ আমি প্রথম 8 মাস যত রকমের বলা হয় না, মানে ফেলিয়ার টু সাকসেস অনেক ইজি, রাদার দেন এক্সকিউজ টু সাকসেস। ওই অজুহাত দেখে আমি যেতে পারবো না। কারণ আমি প্রথম 8 মাস প্রচন্ড দেখিয়েছি, পুরো আপলাইন, তো আপলাইন বাড়ির একদম মানে লাইফ লাইন, সবাইকেই মোটামুটি এমন তেল মেখে রেখেছি ধরতেই পারে না। আমি ভাবছিলাম কি দিচ্ছি, আজকে গেলাম না, মিটিং মেরে দিলাম, ডুব। কাকে দিচ্ছি সেটাই বুঝতে পারেন। আর যেদিন থেকে নিজে বুঝতে পেরেছি না, সেদিন থেকে আমাকে আর কোনো কিছু প্রমোট করতে হয়নি। এই চলো, এত ভালো আজকে মিটিং আছে, যাবে না? বিবিএস এ যাবে না? আর বলতে হয় আপনি ওগুলো করুন, একদিন আপনারও বিবিএস হবে, একদিন আপনারও ট্রেনিং হবে। কিন্তু সিডি শুনতে হবে, কারণ আপনি চান কি আপনার সিডি বেরোক, লোকে শুনুক। যদি না চান তাহলে শুনতে হবে না, যদি চান শুনতে হবে না, তাই তো নাকি? কারণ আমরা জানি কাদের সিডি বেরোয়, তাই না? ইট শুড বি ফাউন্ডার রিমার্কস এন্ড আপ, দ্যাটস ইট। তো মিনিমাম লেভেল তো ওইখানে, তারপর আস্তে আস্তে ওপরে তো যাবই। মিনিমাম লেভেল তো ওইটুকু থাকবেই। ওনারশিপ মেন্টালিটি, এটা ভীষণ জরুরি। কারণ বেস্ট বিজনেস অপরচুনিটি, কিন্তু তার সাথে সাথে থাকতে হবে এইটাও যে এর সাথে সাথে কি মাথায় রাখলে পরে আমি সাকসেসফুল হতে পারি। বেস্ট পিস অফ কেক। কারণ সারাক্ষণ না জানা দরকার। কেন বলাই হয়, মানে আপনাকে বলা হলো যে দেখো এইটা ওষুধ, এইটাতে তোমার সমস্ত রোগ সেরে যাবে, যা প্রবলেম আছে আর রোগ হবে না। কিন্তু তুমি যখন খাবে তখন বাদর নাচের কথা ভাববে না, তাহলে কিন্তু কাজ করবে না। জীবনে ওষুধ আপনার জন্য কাজ করবে? কারণ আপনি প্রথম কি মনে করবেন? সামনে আগে বাদর নাচছে, কিছুতেই বের করতে পারছে না বাদরটাকে, কেন? জেনে গেছে। তাহলে এইবার যদি নিজেকে বিজনেসে একবার জেনে যান, এই কাজটা করলে আমি সাকসেসফুল হই, আপনার কনসাইজ একটা না একটা সময় সামনে এসে দাঁড় করাবে না সেই জিনিসটাকে। সেই জন্য মিটিংয়ে আসতে হয়, সেই জন্য সিটি শুনতে হয়, সেই জন্য বই পড়তে হয়। কারণ আমি যেন জেনে যাই, কারণ একবার জেনে গেলে আমি সেটা করে ফেলবো। কারো 2 দিন কম লাগবে, কারো 2 দিন বেশি সময় লাগবে, সিম্পল। একটা জিনিস মাথায় রাখবেন যে একটু আমার না খুব স্লো, কোনো অসুবিধা নেই, প্রোগ্রেস
কিন্তু প্রোগ্রেসটা ভীষণ জরুরি। আপনি বাড়ি থেকে বেরিয়ে তাড়াহুড়ো ছিল, আজকে বাড়ি থেকে বেরিয়েছেন, একটা হোঁচট খেয়েছেন, তো হোঁচট খেয়েই তো আর আশা হয়নি তো, তাই তো নাকি? না, হোঁচট খেয়ে আপনি আবার বলে তাড়াহুড়োর সময় হোঁচট লাগে, তাড়াহুড়োর জন্যই লেগেছে একটু হোঁচট, সেই জন্য আমাদের এখানেও কার্ডিনাল রুল আছে। কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি এখানে চলে এসেছেন না আসেননি? হোঁচট আপনাকে আটকাতে পেরেছে না? এই বিজনেস আপনার একটু একটু হোঁচট থাকবে, ছোট খাটো হোঁচট। শুধু একটাই জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনার ছোট্ট ছোট্ট লিটল স্টেপ আছে না নেই। লিটল স্টেপগুলো কি? 4 বেসিক্স অ্যান্ড 9 কোর স্টেপস। আর আরেকটা জিনিস বললাম, হোঁচট, ওইটা মাথায় রাখবেন যাতে না খান, দ্যাট ইজ কার্ডিনাল রুল। আমি বললাম না, আপনি যদি জানেন তাহলে আপনি সেটা করতে পারেন, আপনি জেনে গেলেন আপনি সেটা করতে পারবেন না? পারবেন না? আপনি পারবেন। সবাই বিশ্বাস করে, কিন্তু তখন গিয়ে আমার জন্য কাজ করবে যখন আমি ওইটাকে বিশ্বাস করা শুরু করব। এর থেকে ভালো জিনিস আছে নাকি? আমি নিজেকে নিজে একবার শেখাতে পারি, বোঝাতে পারি, তাহলেই বাকিটুকু হয়ে যাবে। আমার তো মনে হয় দিস ইজ দ্য সিম্পল থিং। আমাকে অত কিছু ভাবতে হবে না, আমাকে শুধু নিজেকে ভাবতে হবে, কারণ আমার কন্ট্রোল আমার হাতে 100%। দ্যাট ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। ছোট্ট ছোট্ট জিনিস, সেই জন্য 2-4 স্টেপ এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? অনেক সময় বলা হয় আমাদের কিছু হ্যাবিট না আমাদের স্বপ্ন, আমরা যে জিনিসগুলো চাই সেগুলোকে কিল করে। তো আমাকে কেন হ্যাবিটকে বলা হয় ইট ইজ সামথিং ইউ আর ডুইং আননোয়িংলি। আপনি আননোয়িংলি সেগুলো করে ফেলেন। এই সন্ধেবেলায় মিটিংগুলো রাখে, তখন আমার সমস্ত সিরিয়াল কিলার আমার জন্যে খুব ভালো লাগে। কি কেচ্ছার পর কেচ্ছা হচ্ছে দেখো। চাটনি একটু সরতে হবে না? হবে না, একটু সরতে হবে, কেন আপনাকে অনেক দূর যেতে হবে। তো এদিক ওদিক অত কিছু দেখলে পরে হবে? আপনার যদি খুব কোনো অসুবিধা নেই, এখন তো সব কিছুর জন্য মানে আপনি প্রাইম টাইমের সিরিয়ালগুলো না দেখলে হয়? আরে প্রাইম টাইমের মশাই ইউটিউবে দেখে নেবেন, তো সব পাওয়া যায় যদি অত ইচ্ছে থাকে। খেলা, তুমি কি বলছো? খেলা হাইলাইটস আছে তো, টেনশনও নেই। জানি হেরেছে, আমি শুধু ভাবছি কখন পড়বে। টেনশন আছে? আর কোনো টেনশন নেই তো। এই বিজনেসটাকেও যদি আপনি জেনে নেন, জানিয়ে উঠবো, টেনশন হবে? তো ওই সময়টুকুতে বিজনেসে লাগিয়েছি, এই দিক ওই দিক কাটিয়ে টাটিয়ে। অসুবিধা থাকবে না? আরে থাকবে অসুবিধে। আমি সেই দিন বলেছিলাম মাঝখানে, এর আগেও একবার কোথাও বলেছিলাম যে বাড়ি থেকে বেরোবেন, দেখবেন বেরোতে হঠাৎ করে বাইক ফাইক আজকাল এমন ভাবে আসে না যেন বাড়ি থেকে বলেই আসে আজকে আর ফিরবো না, আর ফিরবো না, এমন ভাবে চালায়। তা তো আপনি কাটিয়ে টাটিয়ে চলে যান না রোজ দিন। তো এইখানে 2-4টের সময় অনেক সময় হতে পারে এরকম, আপনি ঠিক পৌঁছে যাবেন। কেন? আপনার ডেস্টিনেশন বাইকে ও এসছে, আজকে মারবই বা খাবই। বাইরে গিয়ে আমরা গিয়ে খেয়ে আসি নেগেটিভ, আজকে খাবো, ব্রেন খোল, নেগেটিভ দিচ্ছে, খাচ্ছি। আপলাইনকে বলছি আর হবে না, ও বললো। ছোট্ট বলেছিলাম নিজেকে আগে বেড়া, তারপরে কোথায় বেড়া? টিমকে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট ছোট ছোট জিনিস। সো সেই জন্য শাশ্বতী যে জিনিসটা বললে, প্রথম দিন থেকে একটা লোক আর্ন করতে পারে, তাহলে আপনাকে প্রথম কাজ কি শিখতে হবে? কিভাবে করে আর্ন করতে হয়। প্রথম আর্ন লোকে কিভাবে করে করে? ফার্স্ট চেক কিভাবে করে আসে? when you go, ডিসকাউন্ট তো ঠিক আছে, আমি ওটাকে ছেড়ে দিলাম, ট্রেড ডিসকাউন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, সব ঠিক আছে। বাট প্রথম আপনি কখন আর্ন করেন? 6% গেলে। তাহলে প্রথম 6% করার জন্য টিমে কত দরকার? না ইন্ডিভিজুয়াল এফোর্ট হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে। দ্যাটস ইট। আমরা ওইখান থেকে শুরু করেছিলাম, আর ওইটাকে যদি মাল্টিপ্লাই করতে হয় তাহলে আর লোককে প্ল্যান দেখানোর দরকার নেই, তাই তো? বিজনেসটা আর বলতে হবে না, না বলতে হবে? আচ্ছা, তাহলে বলতে হবে।
তাহলে চান্সেস সবাই করবে না, সবাই করবে না, কিছু লোক করবে না, করবে না। সো সিম্পল। আর কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস এখানে কথা আছে, ল অফ প্রায়োরিটি। ল অফ প্রায়োরিটি মানে আপনি লাইফে সেই জিনিসটাই পাবেন বা সেইটাতেই আপনার সমস্ত কিছু অ্যাচিভমেন্ট হবে যেটাকে আপনি প্রায়োরিটাইজ করবেন। আমি যেটাকে প্রায়োরিটাইজ করব, আমার কাছে প্রায়োরিটি কি এখন? সিম্পল। হ্যাঁ, বলা হয় যে গড, ফ্যামিলি, প্রেজেন্ট প্রফেশন, দেন দিস বিজনেস। কিন্তু আমাদের প্রেজেন্ট প্রফেশন আর দিস বিজনেসের মাঝখানে অনেক সময় ঢুকে যায় অনেক কিছু, অনেক সময় একটু এদিক ওদিক হয় না। বহুত তারা আছে, বাড়ির কেউ একজন অসুস্থ, প্রচুর নার্সিং হোমে নিয়ে যেতে হবে, তো তখন পুজো করতে বসে যাবেন তো? আপনি যদি পুজো করতে বসেন ভগবানকে, ভগবান ওকে নিয়ে চলে যাবে, তো কি করেন? আরে পুজো পরে হবে, আগে তো নিয়ে যাই। তো প্রায়োরিটি চেঞ্জ হয়েছে না হয়নি? বলে আজকে মনে নিয়ে যাওয়ার সময় জব করতে করতে নিয়ে চলে যাব। সিম্পল। সো বিভিন্ন সময় প্রায়োরিটি চেঞ্জ হয়। এখানেও আমাদের অনেক সময় অনেক প্রায়োরিটি একটু একটু করে চেঞ্জ হয়েছে। স্টিল মোটিভেশন উইথ আমি কারোর জন্য ডিপেন্ড করিনি যে কেউ এসে আমাকে মোটিভেট করবে, এই মোটিভেটেড ও এই বিজনেস, আমার বিজনেস আমি নিজে মোটিভেটেড। কিছু কিছু জিনিস আজকে না করবো না, আজকে না ভালো লাগছে না, আগে না করে ফেলি, আগে একটা পার্সেন্টেজে চলে যাই, তারপরে বাকি সমস্ত কিছু করবো। আপনাদেরকে একটা সহজ জিনিস বোঝাই, আজকের দিনটাও এতটা ইম্পর্টেন্ট। একটা ব্যাটসম্যান সেঞ্চুরি করবে, 99-এ আছে, ঠিক আছে, পরের বলটা কতটা ইম্পর্টেন্ট? কতটা কতটা শুনতে চাই আমি। প্রচন্ড, 100%। ফার্স্ট বলটাই যদি ঠিকঠাক না খেলতো, প্রথম বলটা খেলেছিল সেই বলটা যদি ঠিকঠাক না খেলতো, ওর স্কোর কত হতো? 0। সুতরাং সেঞ্চুরি লাস্ট বলটা দরকার, তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে ওই লাস্ট বলটা দেখতে পেয়ে আজকের ফার্স্ট বলটা ঠিকঠাক খেললে পরে। এই বিজনেসে আজকের দিনটাকে ঠিকঠাক খেললে পরে আমি এই স্টেজটা দেখতে পাবো। সেই জন্য আজকের দিনটা আমাদের সবার জন্য এতটা জরুরি। লাস্ট আমি একটা বলার জন্য তো প্রচুর আছে, প্রচুর সিম্পল সিম্পল ছোট্ট 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 জিনিস। মানে চ্যাম্পিয়ন, এখানে কথা আছে, আপনি যদি সাকসেস চ্যাম্পিয়ন্স, দে ডোন্ট হ্যাভ এনি অফ ডে বলে কিছু নেই। আজকে আমার অফ ডে না, সেরকম চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে পারবো না, হ্যাঁ সমস্ত কিছু করতে পারেন, অনলি থিং সারাক্ষণ মাথায় মাথায় আমাদের ঘুরে যে কিভাবে করে সাকসেসফুল হবো। অ্যাবসলিউটলি কিভাবে করে সাকসেসফুল হবো, ভেরি ইম্পর্টেন্ট। ওই হাঙ্গারটা রয়ে গেছে এই বিজনেসের জন্য, ওই হাঙ্গারটা দরকার, আর কিছু না। আমি ওইখানেও বলছিলাম যে ফিনিশ মনে রাখে লোকে, স্টার্ট মনে রাখে না, তো সেই জন্য একটু চেঞ্জ করুন, একটু ছোট্ট, কিন্তু সব সময় সমস্ত কিছু আপনি কিভাবে করে প্রত্যেকটা সিচুয়েশনকে না চেঞ্জ করা যায়। এই যে কোন আইসক্রিম, কিভাবে করে কোন আইসক্রিম বেরিয়েছিল তার সম্বন্ধে একটা গল্প আছে। বলছে একবার বিশাল বড় একখানা ট্রেড ফেয়ারে, অনেক বছর আগে ট্রেড ফেয়ারে, তো একজন ওয়েফার বিক্রি করছে, পাশে একজন আইসক্রিম করছে। হঠাৎ করে যখন মাঝখানে সময় হয়েছে, এত ভিড় হয়ে গেছে, আইসক্রিম আর আইসক্রিম রয়ে গেছে, বাটি আর চামচ শেষ, চেটে তো আর লোকে আইসক্রিম খেতে পারবে না। আর যে ওয়েফার বিক্রি করছিল সে বলছে বোকা, লোকে এত লোক দাঁড়িয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, এ মাথা মাথা গরম হয় অনেকক্ষণ, এরকম এরকম এরকম। কিছুক্ষণ বলে ওই তোর সব ওয়েফার দে তো আমাকে, তো ওয়েফার দে না, সব সব তোর সব কিনে নেবো। কিনে নিয়ে লোকজনকে বলছে আজকে স্পেশাল প্রমোশন, আপনারা এতদিন ধরে আইসক্রিম খেয়েছেন, আজকে আমি আপনাকে 3টে ওয়েফারের মাঝখানে আইসক্রিম গোল্লা করে দেবো, আগে আইসক্রিম খাবেন, তারপরে ওয়েফারটা, ওই ভেজা ওয়েফারটা খেয়ে দেখুন কেমন লাগে। একটা প্রবলেমের থেকে কোন বেরিয়েছিল যেটা আজকে আপনি খান। আসল জিনিস হচ্ছে আমি স্টোরি আমি ক্রিয়েট করি, আমি চাই কিনা সেটা হচ্ছে আসল। প্রবলেম তো আছে, চ্যালেঞ্জ তো আছে, সামনে তো আছে, আমি ওইটাকে বুলডোজ করে বেরোবো কি বেরোবো না সেটা আমার উপরে ডিপেন্ড করে। আমি কিভাবে করে ভাবছি এই সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছি, ওকে তো আওয়াজ দিচ্ছে হচ্ছে না, এই দেখছি না,
এই তো কত তো দৌড়তে দেখছি, কিছু হচ্ছে না, বলে না বলে, আমি জানি খারাপ লাগে, আমারও লাগে, বাট অনলি থিং ইজ দ্যাট এর সলিউশন এর থেকেই বের করার চেষ্টা করছি না সেটা হচ্ছে আসল। লাস্ট টাইম ওয়ার্ল্ড ডিজনি একখানা কথা বলেছিল, যখন ছোট্টবেলায় স্কুলে পড়তো, এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি, তো ওকে ফুল আঁকতে দিয়েছে, প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে মুখ আঁকছে, একটা করে মুখ আঁকছে, একটা করে মানুষের মুখ আঁকছে। যখন আমার কাছে পড়েছে, ম্যাডাম বলছে তুমি জানো না ফুলের কোনো মুখ হয় না? বলে আমার ফুলের মুখ হয়। আজকে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ডিজনি যখন ওই ফুল দেখে, লোকে ফুলের মধ্যে ফেস দেখে। টোটালি ডিফারেন্ট একখানা আইডিয়া সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। টোটালি একখানা ডিফারেন্ট আইডিয়া আপনি আপনার ফিউচারকে তাক লাগিয়ে দিতে পারেন, কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতে হবে। যখন লোকে বলে এইটা হয় না, আপনার মাথায় কি আসবে? তোমার হয় না, কিন্তু আমার ক্ষেত্রে হয়, কারণ এত লোকের ক্ষেত্রে হয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যান্ড গুড নাইট।